আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অর্থনীতির প্রথম পত্রের অধ্যায় 4, যেটা হলো বাজার। তো এই ভিডিওতে আমরা কি করব, এই 4 অধ্যায়ে মানে বাজার অধ্যায়ে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখিনি জ্ঞানমূলক কোয়েশ্চেনের মধ্যে প্রথমে কি রয়েছে। জ্ঞানমূলক সেক্টরে আমাদের রয়েছে প্রথমে ডুওপলি বাজার বলতে কি বোঝায়। ডুওপলি, এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। ডুওপলি যে কোনো এই বাজার অধ্যায়ে যে যে বাজারগুলো থাকে মানে ডুওপলি, ডুওপসনি, মনোপসনি, এগুলো প্রথমে আমরা কি করব, এগুলো কিন্তু তোমাদের কি হয় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে তোমরা অনেক সময় বুঝতে পারো না বা একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলো। তো প্রথমে কি করবে, যদি ডুওপলি, ডুওপসনি এগুলোর প্রথমে ইংরেজিটা জানবে, ইংরেজিটা জানার পরে সেগুলো এলাবোরেট করবে। ডুওপলি, ডুও একটা হলো আর একটা হলো পলি, দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। ডুও মানে দুই এবং পলি মানে হলো বিক্রেতা, ঠিক আছে, বিক্রেতা। এটা সবসময় মনে রাখবে, পলি মানে বিক্রেতা আর সনি মানে হলো ক্রেতা। পলি মানে হলো বিক্রেতা আর সনি মানে হলো ক্রেতা, ঠিক আছে। পলি মানে কি, ক্রেতা, এবং পলি মানে বিক্রেতা এবং সনি মানে হলো ক্রেতা। তো যখন দেখবে যে কোনো একটা বাজারের এই পাশে রয়েছে হলো পলি, তাহলে তার মানে হলো বিক্রেতার সংখ্যা নির্দেশ করেছে, এবং যখন থাকবে সনি তখন কিন্তু ক্রেতার সংখ্যা নির্দেশ করা হয়েছে। তাহলে কি বলবো, ডুও মানে দুই এবং পলি মানে বিক্রেতা, তাহলে যে বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন তাকে কিন্তু কি বলা হয়, ডুও পলি বাজার বলা হয়ে থাকে। যে বাজারে বিক্রেতার সংখ্যা কয়জন, 2 জন, যে বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন তাকে কিন্তু কি বলা হয়, ডুও পলি বাজার বলা হয়। তো নেক্সটে চলে আসি, নেক্সটের কোয়েশ্চেন আছে হলো মনোপসনি বাজার বলতে কি বোঝায়। মনোপসনি বাজার হলো মনো আর হলো সনি, আবারও আমরা এলাবোরেট করি বা ভাঙি, তো কি পাওয়া যায়, দুইটা ওয়ার্ড পাওয়া যায়, একটা হলো মনো, একটা হলো সনি। তাহলে মনোপসনি বাজার হলো যে বাজারে একজন মতো ক্রেতা থাকে, আমরা জানি কি সনি মানে হলো ক্রেতা, তো যে বাজারে মনো মানে হলো একজন, আর সনি মানে ক্রেতা, যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে কি বলা হয়, মনোপসনি বাজার বলা হয়ে থাকে। তাহলে কি বলবো, মনোপসনি হলো যে বাজারে একজন ক্রেতা থাকে। যদি ডুওপসনি হতো তাহলে কি হতো বলো তো, ডুও মানে কি দুই আর সনি মানে ক্রেতা, তাহলে ডুওপসনি মানে 2 জন ক্রেতা থাকে। তাহলে পলি কি ছিল, পলি ছিল বিক্রেতা, তাহলে যে বাজারে 2 জন মাত্র বিক্রেতা থাকে তাকে কিন্তু কি বলে, ডুওপলি বাজার বলে। এখন নেক্সট কোয়েশ্চেন, অর্থনীতিতে বাজার কি। বাজার বলতে মূলত একটা স্থান বোঝায় না, বাজার বলতে এমন একটা জায়গা বোঝায় যেখানে মূলত ক্রেতা এবং বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে একটি দ্রব্য ক্রয় বা বিক্রয় হয়, ঠিক আছে। তো কি হবে, অর্থনীতিতে বাজার বলতে একটি স্থান বোঝায়, অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়, একটি নির্দিষ্ট স্থান বোঝায় যেখানে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝখানে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। তাইলে কি বলবো, বাজার বলতে একটি নির্দিষ্ট স্থান বোঝায়, ঠিক আছে। আমরা বলবো অর্থনীতিতে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থান বোঝায় যেখানে ক্রেতা এবং বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে, কারণ আমরা যখন কি বলি, যখন একটা জিনিস কিনি তখন আমি ক্রেতা হিসেবে একটা দাম বলবো, আরেকজন বিক্রেতা হিসেবে একটা দাম বলবে, দুইজনের দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম হবে, যে আমি বললাম 5, বিক্রেতা বললো 10, তো আস্তে আস্তে আমরা হয়তো কি করলাম, 7 টাকা বা 8 টাকায় জিনিসটা ক্রয় করলাম, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট দাম কিন্তু থাকবে। তারপর আছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া বাজার হলো যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে আর অসংখ্য ক্রেতা থাকে। একচেটিয়া বাজারের ইংরেজি কি বলো তো, একচেটিয়া বাজারের ইংরেজি হলো মনোপলি। মনোপলি, আমরা একটু আগে ডুওপলি দেখেছিলাম না, এটা হলো মনোপলি। মনোপলি বাজারকে কি বলা হয়, একচেটিয়া বাজার বলা হয়ে থাকে। পলি মানে আমরা কি জেনেছিলাম, বিক্রেতা, আর মনো মানে হলো একজন, তাহলে একজন মাত্র বিক্রেতা থাকে, একজন মাত্র বিক্রেতা উৎপাদন আর অসংখ্য ক্রেতা থাকবে, কি থাকবে, মনোপলি বাজারে কিন্তু একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। যে বাজারে, তাহলে আমরা বলতে পারি যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থেকে কি করবে, বাজার মূল্যের উপর আধিপত্য বিস্তার করবে, তাকে কি বলে, একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারকে বলা হয় ইংরেজিতে মনোপলি বাজার। তো তোমরা কি করবে, অবশ্যই কিন্তু ইংরেজিটা জেনে নেবে এবং তারপর সেটা এলাবোরেট করে, যদি পলি হয় তাহলে সেটা বিক্রেতা আর যদি সনি হয় তাহলে সেটা ক্রেতা, সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যান্সার করবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যে বাজারে
এক বা একাধিক কিন্তু অসংখ্য নয় ক্রেতা ও বিক্রেতা থাকবে, মানে স্বল্প সংখ্যক ক্রেতা ও বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি ছিল? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্প সংখ্যক, কিন্তু খুব কমও নয় আবার খুব বেশিও নয়, স্বল্প সংখ্যক, অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক ক্রেতা ও বিক্রেতা কি করবে? অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করবে, তাকে কি মূলত অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবে। যেখানে কিন্তু কোয়েশ্চেনই দেওয়া আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মানে প্রতিযোগিতাটা সুষম হবে না, অসম হবে। মানে যখন আমি হয়তো একবার ডমিনেট করব ক্রেতা হিসেবে, আবার বিক্রেতা হিসেবে সে ডমিনেট করবে, এজন্য অসম প্রতিযোগিতার ভিত্তিতে পূর্ণ প্রতিযোগিতা হবে না। ঠিক আছে, তারপরে নেক্সটে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে আর অবাধ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় হবে, তাকে কি বলা হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। এক হলো এখানে শর্ত কোনটা? অসংখ্য ক্রেতা বিক্রেতা কি থাকবে? ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকবে। তারপর হলো প্রতিযোগিতা থাকবে অনেক, পূর্ণ প্রতিযোগিতা থাকবে, পূর্ণ মানে অবাধ প্রতিযোগিতা। আমরা এখন পূর্ণ না লিখে কিন্তু অবাধও লিখতে পারি। অবাধ প্রতিযোগিতা কি থাকবে? অবাধ। আর একটা কি হলো? নির্দিষ্ট দাম, এটা নির্দিষ্ট দামে, নির্দিষ্ট দামে। ঠিক আছে, তাহলে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা এটি নির্দিষ্ট দামে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, ক্লিয়ার? ফার্ম কি? ফার্ম হলো উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। ঠিক আছে, মানে আবার বলতে পারো যে কোনো প্রোডাক্ট বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। দ্রব্য বা সেবা, ফার্ম কি করে? দুইটা জিনিস উৎপাদন করে, এক হতে পারে দ্রব্য, অপর হতে পারে সেবা, এই দুইটা জিনিস। ঠিক আছে, দ্রব্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা দ্রব্য উৎপাদন করবে, সেবা উৎপাদন করবে, তাকে কি বলা হয়ে থাকে? তাকে কিন্তু ফার্ম বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এক বা একাধিক ফার্ম মিলে কিন্তু প্ল্যান্ট, আর না এক বা একাধিক ফার্ম মিলে কিন্তু শিল্প গঠিত হয়। ঠিক আছে, ফার্ম হলো আমরা একটা শর্ট ধারণা, সংকীর্ণ ধারণা, শিল্প হলো বিস্তীর্ণ ধারণা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। নেক্সটে কি রয়েছে? একচেটিয়া বাজার। বললামই তো একচেটিয়া বাজার হলো মনোপলি বাজার। একচেটিয়া বাজারের নাম কি হলো? একচেটিয়া বাজারের নাম হলো কিন্তু মনোপলি বাজার। ঠিক আছে, মনোপলি আমরা একটু আগেই দেখেছি, মনোপলি। তারপরে রয়েছে বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে একটু আগে বলেছি দীর্ঘকালীন। আচ্ছা, দীর্ঘকালীন বাজার বলতে কি বোঝায়? দীর্ঘকালীন বাজার বলতে এমন ধরনের বাজার বোঝায় যখন চাহিদা এবং যোগানের পূর্ণ সামঞ্জস্য বজায় থাকে। মানে পূর্ণ সামঞ্জস্য কি? মানে ভারসাম্য বজায় থাকে, বা একটা পরিবর্তন হলে অপরটা পরিবর্তন করা যায়। চাহিদা বেশি হলে যোগান বেশি করা যায়, চাহিদা কম হলে যোগানটাও কমিয়ে ফেলা যায়। এমন যে বাজার রয়েছে সেগুলোকে কি বলে? দীর্ঘকালীন বাজার বলে। দীর্ঘকালীন বাজার বলতে সেই বাজারকে বলা হয় যে সময়ে সকল জিনিসই পরিবর্তন করা সম্ভব, যোগান পরিবর্তন করা সম্ভব, উৎপাদন পরিবর্তন করা সম্ভব। ঠিক আছে, আর একটা হলো অলিগোপলি বাজার। এখন বলি অলিগোপলি বাজারটা আবার কি? আগেই বলেছিলাম যে অলিগো আর একটা হলো অলিগোপলি। আমরা কি করব? প্রথমে যে কোনো জিনিসই থাক, বাজার থাক, সেটা আমরা এলাবোরেট করব, ভাঙবো বিষয়টাকে। ভাঙার ফলে কি হয়? অলিগো এবং পলি শব্দের অর্থ কি বলেছিলাম বলো তো? বিক্রেতা না? পলি শব্দের অর্থ হলো বিক্রেতা, আর অলিগো শব্দের অর্থ হলো মুষ্টিমেয়, বা এই যে মুষ্টিমেয়, বা দুয়ের অধিক বা কিছু সংখ্যক, তবে খুব বেশি নয়। ঠিক আছে, দুয়ের অধিক বা খুব বেশি নয়, যাকে আমরা বলি মুষ্টিমেয়। এই মুষ্টিমেয় যেখানে থাকবে বিক্রেতা এবং ক্রেতা থাকবে অসংখ্য, তাকে কি বলা হয়ে থাকে? অলিগোপলি বাজার বলা হয়ে থাকে। অলিগোপলি বাজারে বিক্রেতা থাকবে হলো মুষ্টিমেয়, মানে দুয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, সেই বাজারকে কি বলে? অলিগোপলি বাজার বলবে। তারপর আসে কোন বাজারে একজন মাত্র ক্রেতা থাকে? ক্রেতার কি? ক্রেতা মানে এখানে বলে দেওয়া হয়েছে একজন, মানে হলো মনো। ঠিক আছে, আর ক্রেতা মানে হলো সনি, আর বিক্রেতা মানে পলি, তাই না? মনোপসনি, তা হলো মনোপসনি বাজার। কোন বাজারে? মনোপসনি। বাজারের বৈশিষ্ট্য কয় প্রকার? বাজারের বৈশিষ্ট্য মূলত 3 প্রকার। 3টি বৈশিষ্ট্য থাকে বাজারের।
নির্দিষ্ট স্থান হতে হবে, তারপর প্রতিযোগিতা থাকতে হবে, তারপর ক্রেতা বিক্রেতাদের মাঝখানে সামঞ্জস্য থাকতে হবে, এরকম 3টা বৈশিষ্ট্য থাকবে। জাতীয় বাজার হলো, আচ্ছা বাজারকে মূলত কিন্তু ভাগ করা যায় 3টার ভিত্তিতে, একটা হলো স্থান, সময়, আর একটা হলো প্রোডাক্টের ভিত্তিতে। এখন কি বলা হয়, স্থানের ভিত্তিতে বাজারকে মূলত বিস্তৃত, একটা হলো জাতীয় বাজার, একটা হলো আন্তর্জাতিক, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক, 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা যায়, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক। জাতীয় বাজার হলো যে বাজার পুরো দেশের মাঝখানে বিস্তৃত। ঠিক আছে, একটা দেশ, যে কোনো একটা দেশের মাঝখানেই কিন্তু সীমাবদ্ধ, সেটাকে বলা হয় জাতীয় বাজার। যে বাজার সারা দেশব্যাপী বিস্তৃত তাকে বলা হয় জাতীয় বাজার। স্থানীয় বাজার কাকে বলা হয়? স্থানীয় বাজার হলো নির্দিষ্ট স্থানে বা এলাকায়, তোমার এলাকার বাজার বা তোমার বাসার পাশের যে বাজার, সেটাকে বলা হয় স্থানীয় বাজার। একটা নির্দিষ্ট স্থানে, যেখান থেকে আমদানি রপ্তানি এরকম কিছু হবে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, কিন্তু সেটা নির্দিষ্ট এলাকার মাঝখানেই থাকবে। ঠিক আছে, আরেকটা হলো স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারে এমন বাজার বোঝানো হয়ে থাকে যেখানে চাহিদা পরিবর্তনের সাথে যোগানের সামান্য পরিবর্তন করা সম্ভব। মানে এখন আমি যদি খুব বেশি চাহিদার পরিবর্তন করি, যেমন একটার বদলে আমি যদি 100টা চাই, তাহলে সেটা পরিবর্তন করা সম্ভব না, কিন্তু একটার বদলে 2টা চাইলে পরিবর্তন করা সম্ভব। মানে চাহিদার উপর ভিত্তি করে যোগানের টুকটাক পরিবর্তন করা সম্ভব, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয়ে থাকে স্বল্পকালীন বাজার। ঠিক আছে, এই ছিল আমাদের জ্ঞানমূলক পার্ট। এখন আমরা দেখব অনুধাবনমূলক পার্টে কি কি রয়েছে, বা অনুধাবনমূলক অংশে কি কি দেখতে হবে। দেখি, ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্য চালিয়ে যায়। আমরা জানি ফার্ম উৎপাদন কার্য চালায় হলো তিনটা শর্ত যখন মেনটেন করে। ঠিক আছে, যখন P ইজ গ্রেটার দেন AC, যখন P ইজ ইকুয়াল টু AC, আরেকটা হলো যে এই যে এটা SAC ইজ গ্রেটার দেন P ইজ গ্রেটার দেন ABC। ঠিক আছে, এটা হলো AC হলো P এর থেকে বড়, কিন্তু P আবার ABC এর থেকে বড়। এইটার কি মানে? এখন অনেকে বলবে এই ABC কি, P কি, আবার AC কি? AC হলো গড় ব্যয়, P হলো দাম, আর ABC হলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, যখন দেখো একটা জিনিস চিন্তা করো, যখন ফার্মে অ্যাভারেজ কস্ট মানে গড় ব্যয় বেশি হবে দামের তুলনায়, যখন ব্যয়টা বেশি হয় দামের তুলনায়, তখন তো এমনি ক্ষতি যায়, হ্যাঁ তাই না? ক্ষতিতে এমনি সম্মুখীন হচ্ছে। কিন্তু যখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনশীল ব্যয়, মানে এমন ব্যয় যেগুলো পরিবর্তন করা যায়, সেগুলোর থেকে দাম বেশি। ঠিক আছে, এখানে কিন্তু ক্ষতি স্বীকার করছে যে অ্যাভারেজ কস্টের থেকে, মানে গড় ব্যয়ের থেকে দাম কিন্তু কম। ঠিক আছে, যেহেতু গড় ব্যয় বেশি দাম কম, সেক্ষেত্রে কিন্তু এমনিই ক্ষতি। আমরা যদি এইটুকু দেখি শুধুমাত্র ব্যয় বেশি দামের থেকে, তাহলে কিন্তু ক্ষতি স্বীকার করছে। কিন্তু এখানে ভ্যারিয়েবল কস্ট, যে সকল ব্যয় পরিবর্তন করা যায় তার থেকে অন্তত দাম বেশি, তখন কি করবে ফার্ম? ক্ষতি স্বীকার করেও, এই যে লোকসান স্বীকার করেও উৎপাদন কার্য চালিয়ে যাবে। মানে পরিবর্তনশীল ব্যয়ের থেকে দাম বেশি, কিন্তু দামটা কিন্তু আবার অ্যাভারেজ কস্টের তুলনায় কম। ঠিক আছে, ক্ষতি স্বীকার করছে, কিন্তু এই যে এইটুক লাভের কারণে, এই ভ্যারিয়েবল কস্টের থেকে দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারপরে উৎপাদন কার্য চালিয়ে যাবে। দেখো আমরা দেখি, যখন P ইজ গ্রেটার দেন ABC হলে ফার্ম তার অর্জিত আয় দিয়ে পরিবর্তনীয় খরচ তুলে নিতে পারে। ঠিক আছে, যেগুলো এই যে অন্তত তার কিন্তু পুরো ক্ষতি হচ্ছে না, এইটুক খরচ কিন্তু সেই দামের মাধ্যমে তুলে নিতে পারছে। যদিও তার ক্ষতি হচ্ছে, তারপরেও এইটুকু খরচ কিন্তু সে তুলে নিতে পারছে, তার কি দিয়ে? আয় দিয়ে বা প্রাইস দিয়ে। তাই লোকসান হলেও ক্ষতি চালাবে, লোকসান হলেও কি করবে? উৎপাদন চালাবে। কেন চালাবে? যে ভবিষ্যতে হয়তো তার অবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে, এইটা। কিন্তু এমন যদি হতো, তুমি বলো তো AC ইজ লেস দেন P, আবার ABC গ্রেটার দেন P, ABC ইজ গ্রেটার দেন P, মানে ABCও পির থেকে বড়, এরকম যদি হয়, সেটা মিন করে যে তোমার কারখানা আর চলছে না, তোমার প্রোডাকশন হাউস বন্ধ হয়ে গেছে, তাই না? তখন কি হবে? আর প্রোডাকশন চলবে না, মানে শিল্প বন্ধ। শিল্প কারখানা বন্ধ। ঠিক আছে, শিল্প কারখানা কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে কোন অবস্থায় ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে? যখন AC ইজ গ্রেটার দেন P, P ইজ গ্রেটার দেন ABC। ঠিক আছে, তারপর আসি একচেটিয়া কারবারে কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে। একচেটিয়া কারবার মূলত পণ্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে। আমরা কি জানি? একচেটিয়া বা কারবার হলো মোনোপলি, রাইট?
মনোপলি বাজারে কি করে, যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে, সে সমস্ত যোগান বা সমস্ত কিছু সেই নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, চাহিদা তো আসে হলো ক্রেতার দিক থেকে, কিন্তু বিক্রেতা একজন মাত্র বিক্রেতা পুরো বাজার নিয়ন্ত্রণ করে। সুতরাং সে যখন দেখে যে চাহিদা অনেক বেশি, তখন সে পণ্য আনে কিন্তু দাম বাড়িয়ে দেয়। আবার যখন দেখে চাহিদা কম, তখন সে পণ্য এনে দাম কমিয়ে দেয়। ঠিক আছে, কি করবে, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো ফার্মের দ্রব্যের নিকট কোনো পরিবর্তক বাজারে, মানে পরিবর্তক বাজার থাকে না, মানে কোনো নিকট প্রতিযোগী থাকে না, ফলে সে ইচ্ছামতো যোগান বাড়াতে এবং কমাতে পারে। ফলে কি করে, দামের উপর প্রভাব বিস্তার করে, মানে কি করে, দামের যোগান বাড়িয়ে বা কমিয়ে প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, একচেটিয়া বাজার, মনোপলি বাজার। তারপর আসে একচেটিয়া বাজারে ফার্মকে কেন দাম সৃষ্টিকারী বলা হয়ে থাকে। এখানে কি করে, একচেটিয়া বাজারে ফার্মই সম্পূর্ণ বাজারটা নিয়ন্ত্রণ করে, তাই চাহিদা এবং যোগানটা সম্পূর্ণ সে নিয়ন্ত্রণ করে, সেজন্য এটাকে দাম সৃষ্টিকারী বলা হয়। এখানে কি বলা হয়েছে, পণ্যের দাম পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে বলে একে দাম সৃষ্টিকারী বলা হয়ে থাকে। অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্ম সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে, একটি মাত্র ফার্ম বা কিছু ফার্ম সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে, সেজন্য একে দাম সৃষ্টিকারী বলা হয়। পূর্ণ নিয়ন্ত্রণ থাকে বলে একে কিন্তু দাম সৃষ্টিকারী বলা হয়। হ্যাঁ, দাম সৃষ্টিকারী মানে কি, যে কোনো পণ্যের যে দাম রয়েছে সে সৃষ্টি করবে, সে নির্ধারণ করবে। ঠিক আছে, তারপর এলাবোরেশনে আসো। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো ফার্মের দ্রব্যের নিকট কোনো পরিবর্তক বাজারে থাকে না, মানে এটা শুধুমাত্র একটা মাত্র ফার্মই থাকে, তার কোনো নিকট পরিবর্তক কোনো ফার্ম থাকে না যে পণ্য উৎপাদন করতে পারে। ফলে সে ইচ্ছামতো যোগান বাড়াতে বা কমাতে পারে এবং দাম নির্ধারণ করতে পারে। যখন দেখা যায় যে চাহিদা বেশি সময় কি করে, সে পণ্যের দাম হুট করে বাড়িয়ে দেয় এবং যোগান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যখন কমে যায় তখন সেম জিনিস। তারপর আসে হলো দীর্ঘকালীন বাজারে দাম নির্ধারণে চাহিদা এবং যোগানের ভূমিকা কেমন। অবশ্যই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দীর্ঘকালীন বাজারে কি হয়, দাম নির্ধারণে চাহিদা এবং যোগান দুটি ইম্প্যাক্ট ফেলে। যে বাজারে দ্রব্যের চাহিদার সাথে সাড়া দিয়ে যোগান পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকালীন বাজার বলে। দীর্ঘকালীন বাজার হলো এমন একটা বাজার যেখানে হলো পণ্যের চাহিদার উপর ভিত্তি করে যোগান বাড়ানো বা কমানো যায়। ঠিক আছে, তো যখন দেখবে যে যোগানটা বাড়ছে বা কমছে, মানে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে দীর্ঘকালীন বাজারে দ্রব্যের দাম নির্ধারিত হয়। ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল যে কোয়েশ্চেনে, যে দীর্ঘকালীন বাজারে দাম নির্ধারণ, চাহিদা ও যোগান ভূমিকা কেমন। দাম নির্ধারণ করা হবে কিসে, দীর্ঘকালে চাহিদা অনুযায়ী যোগান নিয়ন্ত্রণ করা হয় এবং যোগান এবং চাহিদা অনুযায়ী দাম নিয়ন্ত্রণ করা হয়। কিভাবে, যখন দেখবে যে চাহিদা বেশি রয়েছে তখন যোগান দিবে এবং দামটা বাড়িয়ে দিবে, আর যখন দেখবে যে চাহিদা কম তখন দাম কমিয়ে দিবে, মানে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক সৃষ্টি হবে। তারপর আসি অতি স্বল্পকালীন বাজারে শুধু চাহিদার উপর দাম নির্ধারিত হয় কেন। কারণ অতি স্বল্পকালীন বাজারে যোগান পরিবর্তন করা যায় না, সেজন্য শুধুমাত্র এক এবং একমাত্র ফ্যাক্টর যেটা দামের উপর প্রভাবিত হয়, এবং একমাত্র ফ্যাক্টর হলো চাহিদা, যেটার উপর দাম প্রভাব ফেলতে পারে, দামের উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আমরা জানি, আমরা যদি যখন একদম ফিক্সড অ্যান্সারে যাব বা এক লাইনে, তখন বলবো যে অতি স্বল্পকালীন বাজারে যোগান অপরিবর্তিত থাকে বলে চাহিদার উপর নির্ভর করে বা ভিত্তি করে দাম নির্ধারিত হয়। অতি স্বল্পকালীন বাজার বলতে এমন একটা বাজার বোঝায় যেখানে কি করা যায় না, যোগানের কোনো পরিবর্তন করা যায় না, শুধুমাত্র চাহিদার উপর ভিত্তি করে দামের পরিবর্তন করা যায়। ঠিক আছে, এখানে যদি দাম খুব বেড়েও যায়, দাম যদি হুট করে বেড়ে 100 টাকাও হয়ে যায়, যোগান কিন্তু তখন বাড়ানো সম্ভব না। ঠিক আছে, সুতরাং যখন চাহিদা বাড়ে তখন সে কিছু পণ্য স্টকে রাখে, দাম বাড়িয়ে দেয়, যখন চাহিদা কমে তখন সেই পণ্যগুলো রিলিজ করে দাম কমিয়ে দেয়। ঠিক আছে, একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই কেন। একচেটিয়া বাজারে ফার্ম ব্যতীত শিল্পের কোনো অস্তিত্ব থাকে না। কি থাকে না, ফার্ম ব্যতীত শিল্পের কোনো অস্তিত্ব থাকে না। যদি ফার্ম না থাকে, আমরা জানি একাধিক ফার্ম মিলে একটি শিল্প গঠিত হয়, তখন কি হয়, একাধিক ফার্ম মিলে কি শিল্প গঠিত হয়। যদি একচেটিয়া বাজারে যদি ফার্ম না থাকে তাহলে শিল্পের কোনো অস্তিত্ব থাকবে না, তাই একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা জিনিস হলো, একচেটিয়া বাজারে কিন্তু নিকট পরিবর্তক কোনো ফার্ম থাকে না যেটা সিমিলার কোনো প্রোডাক্ট কি করতে পারে, তৈরি করতে পারে। ঠিক আছে, এজন্য বাজারে ফার্ম এবং শিল্প একই হয়ে থাকে, আলাদাভাবে শিল্পের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না।
তারপরে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি আমরা জেনে নিই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। ঠিক আছে, এটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না বলে ফার্মসমূহ শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। দীর্ঘকালে কি হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন কোনো ফার্মকে ঢুকতে দেওয়া হয় না বা প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে বাজারে কোনো ফার্ম দীর্ঘকালে যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে নতুন নতুন ফার্ম বাজারে প্রবেশ করবে এবং উৎপাদন বৃদ্ধির ফলে দাম কমতে থাকবে। এর জন্য কি করে যে যখন দীর্ঘকাল আসে, আমরা জানি উৎপাদনের জন্য কয়টা জিনিস ফ্যাক্টর রয়েছে বা দুইটা জিনিস ফ্যাক্টর রয়েছে বা দুইটা জিনিস ইম্প্যাক্ট ফেলে, একটা হলো স্বল্পকাল, একটা হলো দীর্ঘকাল। স্বল্পকালে যদিও এই কন্ডিশনটা আসে, কিন্তু দীর্ঘকালে কি হবে, দীর্ঘকালে নতুন কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারবে না। আরেকটা কথা হলো যেখানে বলেছে দীর্ঘকালে কোনো ফার্ম যদি ক্ষতি করে দীর্ঘদিন উৎপাদন করতে পারবে না এবং সে শিল্প হতে প্রস্থান করবে। সুতরাং দেখা যায় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করবে। বুঝলা? ক্লিয়ার? আরেকটা হলো নেক্সট কোয়েশ্চেন হলো কোন বাজারে ফার্ম এবং শিল্পের কোনো পার্থক্য নেই। একটা হলো একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে যেটা আছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে একচেটিয়া বাজার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু মোনোপলি। ঠিক আছে, মোনোপলি বাজারে কি নেই, ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফার্ম একক ব্যবস্থাপনা এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প দ্রব্য থাকে না, যেটা বলেছিলাম যে একচেটিয়া বাজার মানে মোনোপলি, একজন মাত্র বিক্রেতা, নিকট কোনো একজন মাত্র বিক্রেতাই থাকবে, আর কোনো বিক্রেতা থাকবে না। সুতরাং নিকট কোনো পরিবর্তক দ্রব্য বা ফার্ম আসার কোনো পসিবিলিটি নেই। সুতরাং সেই একজন বিক্রেতাই ফার্ম, একজন বিক্রেতাই কিন্তু শিল্প। ঠিক আছে, তারপর আছে ফার্ম এবং শিল্পের কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য রয়েছে। ফার্ম হলো একটা একক উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটাতে মাত্র একটি দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করা হয়, আর শিল্প হলো একাধিক ফার্মের মাধ্যমে গঠিত একটি প্রতিষ্ঠান। ফার্ম মূলত একটি মূর্ত ধারণা, কিন্তু শিল্প একটি বিমূর্ত ধারণা। ঠিক আছে, ফার্ম আমরা বলতে পারি যে ফার্ম হলো ক্ষুদ্র ধারণা, আর শিল্প হলো বৃহৎ ধারণা। শিল্প হলো বৃহৎ ধারণা। ঠিক আছে, তারপরে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়। ভূমি অক্ষের সমান্তরাল হয় মানে বাজারে ফার্মের চাহিদা রেখা মানে এখানে পি ইকুয়াল টু AR MR, মানে রেভিনিউ, যেটা অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কি হয়, দামের সমান হয়। কেননা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মই শুধুমাত্র একটি জিনিস থাকে এবং একটা থাকে, সিঙ্গেল ফার্ম থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূলত কি করে, ফার্ম দাম নির্ধারণ করে দেয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট দাম ফিক্সড করে দেওয়ার ফলে সেক্ষেত্রে যতই বিক্রয় বাড়ুক দাম বাড়ানো সম্ভব হয় না। সুতরাং ARও বাড়ে না, MRও বাড়ে না। এর জন্য P ইকুয়াল টু MR হয়। ঠিক আছে, হওয়ায় ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। যেহেতু AR MR P সবই সমান, তাহলে তো কোনোটা বাড়ছে না বা কোনোটা কমছে না। সুতরাং নিম্নগামী বা ঊর্ধ্বগামী রেখা হওয়ার কোনো চান্স নেই। সেটা হলো পি, ভূমি অক্ষ, মানে এইটা যে দাম রেখার সমান হবে, অর্থাৎ পি ইকুয়াল টু AR MR হবে। ঠিক আছে, এটা ভূমি অক্ষ সমান্তরাল হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে প্রতিটি ফার্ম একটি নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় করে। এক্ষেত্রে কি হয়, যেহেতু এটা নির্দিষ্ট দাম থাকে, ফার্ম যেটা নির্দিষ্ট করে দেয়, সুতরাং এখানে AR বা MR ঊর্ধ্বগামী বা নিম্নগামী বাড়া বা কমার কোনো পসিবিলিটি থাকে না। সুতরাং এটা কিন্তু ভূমি অক্ষের কি হবে, সমান্তরাল হবে। তারপর হলো অবাধ প্রবেশ এবং প্রস্থান কিভাবে একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আলাদা করে। একচেটিয়া বাজারে নতুন ফার্মে প্রবেশ বন্ধ থাকে। আগেও বলেছি, এখনও বলছি, একচেটিয়া বাজার বা মোনোপলি বাজারে শুধুমাত্র একজন বিক্রেতা থাকবে, নতুন ফার্মে প্রবেশপত্র বন্ধ থাকবে বলে অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আলাদা করে। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, এবং একচেটিয়া বাজার হলো যেখানে একজন মাত্র বিক্রেতা থাকবে। ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধে ক্রয় বিক্রয় বা অবাধে প্রবেশ বা প্রস্থান করতে
করা যায়, কিন্তু কি হয় না, একচেটিয়া বাজারে সেই সুযোগটা নেই, মানে তুমি অবাধে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। ঠিক আছে, একটা হলো একচেটিয়া বাজারে কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না, আর বিক্রেতার জন্য বাজারে প্রবেশের বাধা থাকে, মানে একজন মাত্র বিক্রেতা বাদে আর কেউ বাজারে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, কি থাকে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এবং তারা সদৃশ পণ্য সামগ্রী নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারে, অবাধ প্রতিযোগিতা থাকে এবং অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ডুওপলি বাজার বলতে কি বোঝো? ডুওপলি বাজার আমি বলেছিলাম না, ভাঙো, ডুও এবং পলি, দুইজন বিক্রেতা, যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা থাকবে তাকে কি বলা হয় ডুওপলি বাজার বলা হয়। এটা তুমি একদম ফিক্সড যে অ্যান্সারটাতে বলবে, এবং এলাবোরেট যখন করবে তখন বলবে ডুওপলি অর্থাৎ কোত্থেকে এসেছে, ডুও এবং পলির সমন্বয়ে গঠিত, যেখানে দুইজন মাত্র বিক্রেতা থাকবে তাকে কি বলা হবে, দুইজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে তাকে কি বলা হয় থাকে ডুওপলি বাজার। স্বাভাবিক মুনাফা, যখন কোনো ফার্মের ব্যয়ের থেকে আয় বেশি হয়, মানে টোটাল কস্টের থেকে টোটাল রেভিনিউ বেশি হয়, টোটাল কি হয়, রেভিনিউ বেশি হয়, যখন টোটাল রেভিনিউ বেশি হয় টোটাল কস্টের থেকে, তখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ঠিক আছে, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। একচেটিয়া বাজার এবং স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। ঠিক আছে, আগেও বলেছিলাম যে যখন পি ইজ গ্রেটার দেন এসি, মানে অ্যাভারেজ কস্ট থেকে পি বেশি, মানে দাম বেশি অ্যাভারেজ কস্ট থেকে, মানে হলো গড় ব্যয় থেকে, গড় ব্যয়ের সাথে এখানে দামের সম্পর্ক, যখন গড় ব্যয় থেকে বেশি হবে তখন কিন্তু স্বাভাবিক মুনাফা, আচ্ছা পি এটা বেশি হবে না, তখন তো অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। পি ইকুয়াল টু এসি যখন সমান হবে তখন কি হবে, এটা কিন্তু স্বাভাবিক মুনাফা অর্জন করবে, অর্থাৎ গড় ব্যয় এবং দাম সমান, তখন স্বাভাবিক মুনাফা। আমি যদি বলি এখন যদি এটা গ্রেটার দেন হতো তাহলে কি হতো বলো এটা কি হতো, এটা কিন্তু অস্বাভাবিক মুনাফা হতো, তাই না? আর যদি এটা হতো যে এসি ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন এবিসি, তাহলে কি হতো, তাহলে কিন্তু ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাচ্ছে। তারপর হলো স্থানীয় বাজার বলেছিলাম এটি নির্দিষ্ট স্থানে থাকে, সেটা হলো স্থানীয় বাজার, আর যেটা হলো নির্দিষ্ট স্থানের বাইরে থাকে পুরো দেশব্যাপী সেটা জাতীয় বাজার। আর যদি কোনো বাজার একদম দেশের সীমানা, একটা যদি দেশ ধরে দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথেও করে তাহলে সেটা হলো আন্তর্জাতিক বাজার। যেমন স্থানীয় বাজারের উদাহরণ কি দিতে পারি, মাছ, মাংস, শাকসবজির বাজার ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, জাতীয় বাজার। আচ্ছা একটু আগেই বলেছি জাতীয় বাজার কি, যেটা হলো পুরো দেশব্যাপী বিস্তৃত, এটার মধ্যে হলো একটা দেশের মধ্যে একটা স্থান থেকে অন্য একটা কি বলবো স্থানে রপ্তানি করা যায়, রপ্তানি করা যায়। ঠিক আছে, একটা স্থানের মধ্যে একটা দেশের মধ্যে একটা স্থান থেকে আরেকটা স্থানে কি করতে পারবে, রপ্তানি করতে পারবে। ওকে, আচ্ছা তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেই, শেষ এই পর্যন্তই আমাদের ছিল। তো এই ছিল আমাদের অনুধাবনমূলক সকল কোয়েশ্চেন এবং জ্ঞানমূলক সকল কোয়েশ্চেন, যেগুলোতে আমরা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি। এই কোয়েশ্চেনগুলো পড়লেই তোমাদের একদম বেসিক ক্লিয়ার হবে আশা করা যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।